করছি আমি মীর মাসরুর জামান। আর সংবাদপত্রের শিরোনামকে ঘিরে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসর প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। ধন্যবাদ মাস্টার আমন্ত্রণ জানাবার জন্য। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আগে সংবাদপত্র শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, রাহু মুক্ত তাসকিন সানি, বোলিং অ্যাকশন সম্পূর্ণ বৈধ ঘোষণা আইসিসির। AK-47 নিয়ে ধরা পড়া আকাশ পালিয়েছিল মালয়েশিয়ায়, গুলশান হামলায় সন্দেহভাজন পরিকল্পনাকারীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। মানব জমিন, ইয়াহুর 50 কোটি ব্যবহারকারীর তথ্য নিয়েছিল হ্যাকাররা। আমাদের সময় সুইপাররাই চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় প্রাণ গেল তরুণের, বিক্ষোভ গণপিটুনি। সকালের খবর, জনশক্তি রপ্তানি বাড়লেও কমেছে প্রবাসী আয়, অবৈধ উপায়ে অর্থ আসায় রেমিটেন্সে নেতিবাচক প্রভাব। যায় দিন, 5000 মামলার ভাগ্য অনিশ্চিত, দুদক পুলিশ ঠেলাঠেলি। ভোরের কাগজ, গুলশান হামলায় জড়িত মালয়েশিয়া ফেরত পিয়ার, শিবির ক্যাডার থেকে জঙ্গি ও অস্ত্র ব্যবসায়ী। দৈনিক দিনকাল, ফের আলোচনায় নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন না করছে আওয়ামী লীগের, বিএনপির দাবি এখনই নির্বাচন, জাতীয় পার্টি নামছে প্রচারে। দৈনিক সংগ্রাম, নিউ ইয়র্কে সাংবাদিক সম্মেলন, মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী। দৈনিক করতোয়া, ঝিনাইদহ ও কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। দ্য ইন্ডিপেন্ডেন্ট, আওয়ামী লীগ ওয়ান্টস নিউ ইলেকশন কমিশন থ্রু সার্চ কমিটি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ পারফর্মস পুরলি ইন এসডিজি হেলথ প্যারামিটার্স। সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম। তো মূলত আমরা দেখছি অভিন্নভাবে প্রধান শিরোনাম বা দ্বিতীয় প্রধান শিরোনাম হিসেবে এসেছে আমাদের দুজন ক্রিকেটারের সংবাদ। দুজনই খুব কৃতি বোলার, কিন্তু যাদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠায় তাদের সেই পরীক্ষায় পাশ করে, অস্ট্রেলিয়া পরীক্ষায় পাশ করে আবার তাদেরকে এখন খেলায় নিয়মিত হতে হয়েছে এবং আশা করা হচ্ছে যে তাসকিন আফগানিস্তান সফরেই বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবে। মানে মাস্টার আসলে কি আমাদের ক্রিকেটে তো অল্প কয়েকদিনের মধ্যে, অল্প কয়েকদিন মানে এর আগে 96 সালে 97 সনে তো যখন হলো 98-তে স্টেটাস পাওয়ার পরে এবং অতি সম্প্রতিকালে যে আমাদের ক্রিকেটের যে উন্নতি হয়েছে, মানে এটা দেশে বিদেশে সব জায়গায় প্রশংসিত হচ্ছে আমাদের টাইগাররা। কিন্তু সেই জায়গায় যে তাসকিনের মতো একটা জাবদেল বোলার আমাদের বিবেচনা বাদ থাকলে পরে যে অবস্থাটা হয়, এবং ওর টেকনিক্যাল কারণে যে অবস্থাটা হয়েছে, পরীক্ষা দিয়েছে, এর আগেও দিল, এবার অস্ট্রেলিয়া যে ঠিক আছে, এই যে ও আপনার শতকরা কত 15 ভাগ মানে করার জন্য এইটুকুন, এটা ঠিক আছে। আমাদের এই দুজন নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। এবং ক্রিকেট টিম যে কারণে সবাই কিন্তু সমীহ করে, বাংলাদেশের ক্রিকেট দলকে, টাইগারদেরকে সমীহ করে না, এই অবস্থাটা কিন্তু এখন নেই। এটি খেলার মধ্য দিয়েই কিন্তু আমাদের ছেলেরা এই জায়গাটায় নিয়ে এসছে আমাদের। সেই সাথে বাংলাদেশের জাতীয় মানে আন্তর্জাতিক অঙ্গনে যে কৃতিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে যে ভাবমূর্তি আমাদের, এই জন্য নিঃসন্দেহে এবং স্বাগত জানাই আমরা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাসকিন আলামিন এবং আরাফাত সানি এসছে। আলামিনেরটা তো এখনো হয়নি, সানি দুজনকে আবার স্বাগত আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের। এটা ভালো, নিঃসন্দেহে ওরা ভালো করবে এটি। তাছাড়াও আরো দুজন আগে খেলেছে, কিন্তু এবার কিন্তু আবার নতুন করে তারা আসবে। যে আমরা মোস্তাফিজকে নিয়ে তো আমরা নতুনই ধরতে গেলে মোস্তাফিজ একেবারেই নতুন। তারপরে এও তো আমাদের যে মানে ক্রিকেট টিমে মানে ফ্লোটা যেটা যে আসা নতুনদের যোগ, এটা কিন্তু একটা ভালো লক্ষণ, তাই না? আমরা নিঃসন্দেহে আমাদের ক্রিকেটার এবং আগ্রহ আছে ছেলেদের, মেয়েরাও তো ভালো করতেছে ক্রিকেটে। তারপরে শিরোনাম রয়েছে আমার সামনে, দৈনিক ইত্তেফাক দেখা যাচ্ছে AK-47 নিয়ে ধরা পড়ে আকাশ মালয়েশিয়া ফেলেছে। আমরা দেখছি যাকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে মালয়েশিয়া ফেরত, এবং বলা হচ্ছে যে গুলশানের হোলি আর্টিজান হামলায় যারা জড়িত যে জঙ্গিরা, তাদের সঙ্গে মালয়েশিয়া তাদের দেখা হয়েছিল এবং সেইভাবে তার যোগসূত্রের কথা বলা হচ্ছে। এর আগে গ্রেপ্তার হয়েছিল মালয়েশিয়া, গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো। এবং মানে যে মাস্টার মাইন্ড এদের সাথে যোগাযোগ, এবং আকাশ কিন্তু ওখানে ব্যবসা বাণিজ্য করে,
এবং হামলার পরিকল্পনা নিয়েই কিন্তু বাংলাদেশে এসেছিল। তো এই যে জঙ্গিদের এবং এখনো আছে, মানে আমরা যতই কি করি না কেন যে জঙ্গিরা একেবারে নির্মূল হয়ে গেছে তা তো না, কিন্তু তারপরে যে জিনিসটা দাঁড়ায় যে আপনি দেখেন যে বিশ্ব মানে জঙ্গিদের গুলশানের ঘটনার পর শোলাকিয়া, তারপরে ইসে আপনার কোন জায়গায় আমাদের গুলশানের পরে শোলাকিয়া হামলা, তারপরে কি অভিযান হলো সেখানে অভিযান, তারপরে আজিমপুরে নারায়ণগঞ্জে, এই যে জায়গায় বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসীদের জঙ্গিদের ধরা হলো এবং পুলিশের মানে পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে সক্রিয় অবস্থান, সক্রিয় ভূমিকা, এর ফলে হচ্ছে কি এরা বেশ কিছু নিহত হয়েছে। তো এই জায়গায় আমাদের যেটি হচ্ছে যে যেই ধরনের শঙ্কাটা ছিল গুলশানের হোলি আর্টিজানের ঘটনার পর, স্বাভাবিকভাবেই কতজন বিদেশি মারা গেল, আমরা নিজেরা যেমন শঙ্কিত হয়েছি, আমাদের একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছিল বিশ্বের কাছে যে বিভিন্ন দেশের নাগরিকরা। সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূর আমরা মানে খুব সাফল্যজনকভাবেই কিন্তু নির্মূল করা গেছে জঙ্গিদের। তবে এই পাশাপাশি যে নির্মূল হয়ে গেছে ওরা একেবারে না, যথেষ্ট দুর্বল হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে 70% তাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে, কিন্তু 30% যদি থাকে এটিও আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। আর আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা সবাই দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে তার যে ভাষণে সেখানে কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে যে তার অবস্থান এবং তার যে শক্তিশালী ভূমিকা এটি কিন্তু সবাই প্রশংসা করেছেন। পাশাপাশি এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের যেটা বলেছেন যে জঙ্গিদের অর্থ এবং অস্ত্র কেউ যেন না দেয় এবং জঙ্গি নির্মূলে আমরা যেন সবাই ঐক্যমত থাকি, একমত থাকি। কেন একদিকে কেউ জঙ্গিদেরকে নির্মূল করার জন্য চেষ্টা করা হলো এবং এটি যে বৈশ্বিক সমস্যা, গ্লোবাল প্রবলেমস এবং ইস্যু, এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যথার্থভাবে বলেছেন, তার বক্তব্য উচ্ছ্বসিত প্রশংসিত হয়েছে। তিনি আগাগোড়াই কিন্তু বলেন যে আমরা জঙ্গি নির্মূল, সন্ত্রাসী এদের কোনো দল মত এবং সীমানা নেই, গোত্র নেই। তো সুতরাং সেই জায়গায় আমরা জঙ্গিদের ব্যাপারে মোটামুটি এখন স্বস্তি, কিন্তু এই স্বস্তি মানে পুরোপুরি হওয়ার কথা না। মানে কি বলবো যে আমরা যথেষ্ট সফল কাম হয়েছি, কিন্তু একেবারেই আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, ওদেরকে নির্মূল করতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু যেটি দরকার আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের প্রশাসনের সাথে জনগণ এবং নাগরিক হিসেবে আমাদেরও একটি দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব কিন্তু জনগণ পালনও করেছেন। হোলি আর্টিজানের পরে যে ঘটনা, সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী যখন আহ্বান জানিয়েছেন, মানববন্ধন করেছেন, মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন এবং সারা জাতির মধ্যে একটি ঐক্যবদ্ধ চেতনা তৈরি হয়েছে জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ইতিবাচক দিক। আরেকটি পত্রিকা আমরা শিরোনাম দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, আবার বিএনপি মধ্যবর্তী নির্বাচন চাচ্ছে। সেই শিরোনামে আমরা সঙ্গে দেখেছি জাতীয় পার্টি প্রচারের চিন্তা ভাবনা করছে। জাতীয় পার্টি প্রচারের ব্যাপারটা যদি আপনি দেখেন, মানে একজন সংবাদকর্মী হিসেবে আমি যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলো তো সবসময় প্রচারের মধ্যেই থাকেন, তারা প্রচার বিমুখ হওয়ার কথা না। এবং প্রচার কেন করেন? তারা মিছিল মিটিং করেন, সভা করেন, এই কারণে যার যার দলীয় শক্তি বৃদ্ধি করার জন্য, সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনের কোনো প্রয়োজন নেই বা পরিবেশ নেই, কোনো চাপও নেই। এখন এই কথার প্রেক্ষিতে বিএনপি যতই বলুক বা অন্য একটি রাজনৈতিক দল বলুক যে এই মুহূর্তে নির্বাচন চাই, কিন্তু তারাও জানেন তারা এই মুহূর্তে নির্বাচন চাই বলে ঘরেই কিন্তু থাকবেন। এর আগে তারা বলেছেন যে আমাদেরকে বেরোতে দেয় না, আমাদেরকে মিছিল মিটিং করতে গেলেই আমাদেরকে ধরে নিয়ে যায়, এই কথাগুলো বলেছেন, কিন্তু বলা হয়েছে। পরবর্তীকালে সময়ে আমরা দেখলাম যে সরোয়ার্দী উদ্যানের মতো জায়গায়ও তারা সমাবেশ করেন, সমাবেশ করতে পারে। এখন সেই সমাবেশে নিশ্চয় আরেকটি দল তো লোক এনে দেবে না, সরকারি দল তো কোনো অবস্থাতেই অন্য বিরোধী দলকে লোক এনে দেবে না, বিরোধী দল সরকারি লোকের জনসভার লোক এনে দেবে না। এখন এটি তো আমি সবাই বুঝি যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যথার্থই বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনের কোনো প্রয়োজন দেখি না, আসলে তো দেখি না। ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটি আমি আগাগোড়াই বলছি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে একটি সরকার,
তার একটি মেয়াদ আছে, সেই মেয়াদ শেষে নির্বাচন হবে, এটি স্বাভাবিক। এবং ধারাবাহিকতা, গণতান্ত্রিক নির্বাচনের এই প্রক্রিয়াগুলো যেন আমরা ব্যাহত না করি, বিঘ্নিত না করি। আর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে, তো একই কথা পুনরাবৃত্তি হয় যে এই যে জ্বালাও পোড়াও, যে জঙ্গি, আজকে আমরা জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কথা বলছি, কিন্তু এই জঙ্গি তৎপরতা ওরা সাহস পেল কোথায়? 13 সালের শেষের দিকে যে অবস্থাটা হলো, এবং 15 সালের জানুয়ারি থেকে শুরু করে 5 জানুয়ারি থেকে শুরু করে 92 দিন বা 91 দিন যেভাবে তাণ্ডব চললো সারা দেশে, এগুলোও তো আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের দেশের লোকজনও ভোলেন কিন্তু। সুতরাং আমরা সবাই মনে করি যে দেশটা আমাদের সকলের, এই দেশ আপনার আমার প্রত্যেকেরই। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, তাদের মতপার্থক্য থাকবে, সরকার পরিবর্তন হবে, রাজনৈতিক দল আজকে যে ক্ষমতা আছেন সে হয়তো আগামীকাল থাকবে না, নির্ধারণ করবে কে? জনগণ। এবং আমরা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন চাই। সেই নির্বাচনটা মানে জ্বালাও পোড়াওয়ার মাধ্যমে আদায় করতে হবে, এটি আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। সময় হয়েছে, 5 বছর পর নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের কাছে রাজনৈতিক দলগুলো তার প্রার্থীরা কথা বলবেন। জাতীয় পার্টি ভালোই করেছেন, যদি আরো 2 বছর পরে নির্বাচন হয়, সেখানে এখন থেকে তারা প্রচার, তাদের তো দলটা তো ছোট, সেই ছোট দল যদি এখন থেকে শুরু করে, তারা তাদের লক্ষ্য আছে, এরশাদ সাহেব বলেছেন তো তাদের একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যটি যে বেশ কিছু আসন যেন তারা পান, লাভ করেন, এটি ভালো। তো নির্বাচনটা সঠিক সময়ই হবে, অর্থাৎ 2019-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। তার আগে আমার মনে হয় না কোনো নির্বাচন হওয়া দরকার। আমরা যেমন 5 জাতীয় নির্বাচনের সময় আমরা যেমন দেখেছিলাম যে বিএনপির অংশগ্রহণ না করা, তারপরে কিন্তু আবার স্থানীয় নির্বাচন যেগুলো হয়েছে আমরা তাদেরকে অংশগ্রহণ করতে। জি, আপনি এটি মানে যে জায়গায় আমার ধারণা যে বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছে, এটা আমার মনে হয় বুঝতে পেরেছে। প্রকাশ্যে স্বীকার করুক বা নাই করুক, তাদের যে ভুল হয়েছে, নির্বাচনে যাওয়া তাদের উচিত ছিল বলে তারা মনে করেন। এবং যে কারণে যদি তাই হতো, তাহলে তো সেই নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাহলে পরবর্তী নির্বাচনগুলোকে কেন অংশগ্রহণ করবে? তারা করেছেন কিন্তু। এবং আজকে অনেকেই বর্তমান যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, এই নির্বাচন কমিশন সম্পর্কেও কিন্তু অনেকেই অনেক কথা বলতেন। কিন্তু আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমরা সবাই জানি যে সরকারি দলের প্রার্থীরা, পৌরসভা, সিটি কর্পোরেশনের প্রার্থীরা ফেল করেছেন, কিন্তু বিরোধী দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সুতরাং এই নির্বাচন, আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন যে ছিলেন, সেই নির্বাচন কমিশনটা আরো যত দিন যাবে, আমরা চাই ভালো নির্বাচন কমিশন, এবং যাতে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হয়। নির্বাচনের মধ্যেই তো সবকিছু নির্ধারণ করা হবে, কারা কোথায় নির্বাচিত হবেন, সেই জায়গায় নির্বাচন কমিশন শক্তিশালী হোক, এটি আমাদের প্রত্যাশা। এবং আমার ধারণা সরকারও তাই চান, বা দেশের জনগণও তাই চান। আমরা আরেকটি শিরোনাম দেখছি যে সুইপারি চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় প্রাণ গেল তরুণের, বিক্ষোভ গণপিটুনি, শিরোনামটি আমরা দেখেছি। এখানে বলা হয়েছে যে এরকম, আসলে এগুলো কিন্তু আমাদের মানে এগুলো আমাদের সামাজিক বিপর্যয় বলা যায়। এর জন্য আপনি সরকারকে দায়ী করবেন বা অন্য কাউকে দায়ী করবেন, আমাদের জানি এই যে অনিয়মগুলো, এই ধরনের অনিয়মগুলো দূরীভূত হওয়া উচিত, এর জন্য শাস্তি হওয়া উচিত, এর দায় দায়িত্ব যাদের, তাদের আরো সতর্ক হওয়া উচিত। এটি হতে পারে না একজন সুইপার কি করে চিকিৎসকের দায়িত্ব, সেখানে মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে হোক, যেখানেই হোক, যার সেখানে কর্তা ব্যক্তিরা আছেন, তারা কি করেন? একজন সুইপারের সাহস হয় কি করে চিকিৎসার, যত মানে একজন সুইপার তো সুইপারই, সে চিকিৎসার দায়িত্ব নিবে, সেখানে অন্য লোকজন থাকবে না। আমার মনে হয় এটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং যারা সংশ্লিষ্ট, যারা দায়িত্ব, যারা যত ক্ষমতাশালী হোক, যাই হোক, তাদের বিচার হওয়া উচিত। এই বিচারগুলো যদি না হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটবে। আমরা এই ধরনের মানে ঘটনার মধ্য দিয়ে যে প্রাণহানি, এটি আমরা প্রত্যাশা করি না, চাইও না। জনাব আবুল কালাম আজাদ, আপনি নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি যে একটি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে সম্প্রতি বরিশালে, এবং তার ধারাবাহিকতা এখন আমরা কিছু অনুসন্ধানী প্রতিবেদনও দেখতে পাচ্ছি সংবাদপত্রগুলোতে নৌযানগুলোর অবস্থা নিয়ে। দৈনিক ইত্তেফাকে একটি শিরোনাম রয়েছে, দক্ষিণ উপকূলে অবৈধ নৌযানের ছড়াছড়ি। অথচ এই যে অবৈধ নৌযানের ছড়াছড়ি, এবং পাশাপাশি আমি বলি যে সংবাদপত্র, গণমাধ্যম যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে কিন্তু বিভিন্ন ইস্যুতেই। এবং দুর্ঘটনার বিরুদ্ধে এই যে এর আগে স্বীকার করেছেন, মন্ত্রী বলেছেন, অন্যরা বলেছেন যে আমরা লাইসেন্স অবৈধ কোনো লঞ্চ নেই। আপনার মনে আছে 2 বছর আগে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটলো মানে মাওয়ার এইদিকে, মাওয়া ঘাটে প্রায় শতাধিক যাত্রী নিহত হলো।
তারপরে থেকে মোটামুটি আমরা অন্তত নৌ যাত্রায় এই ধরনের ঘটনা ঘটেনি। এই যে অবস্থাটি, এত অবৈধ যদি লাইসেন্স যারা দেন কর্তৃপক্ষ, তাদের মানে চোখ এড়িয়ে তো যায়নি, তাহলে নিশ্চয়ই অন্য কোনো সুবিধার বিনিময়ে এগুলো, আমার মনে হয় এগুলো কেন হবে, এই হওয়াটা তো কোনো অবস্থাতেই না। লাইসেন্সবিহীন লঞ্চ চলাচল, নৌ পরিবহন দুর্ঘটনা ঘটবে, তার কোনো দায় দায়িত্ব থাকবে না, এটি হতে পারে না। একই অবস্থা আপনি যে সুইপার, এই ধরনের যে অনিয়ম, এই অনিয়মগুলো যদি দূর করা না যায়, তাহলে সরকারের পক্ষ থেকে যত চেষ্টাই করা হোক, যে যতই চেষ্টা করুন না কেন, সমাজের এই রন্ধ্রে রন্ধ্রে কিন্তু অনিয়মগুলো থেকে যাবে। এই অনিয়মগুলো দূর করা উচিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। অনিয়মগুলো দূর করার ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো যারা প্রয়োগ করবে, যেমন আইন রয়েছে, আইন আছে, আইনের সঠিক প্রয়োগ করলেই হয়। আইন নেই এমন অবস্থা নেই, কিন্তু আপনি অবৈধভাবে তাদের অবৈধভাবে যে লাইসেন্সগুলো নিয়ে লঞ্চ চালাচ্ছে, আপনি নিশ্চয়ই বৈধ আছে তো, লাইসেন্স নিয়েই তো চালাবে বা লঞ্চ চলবে বা অন্য সবকিছুতে নিয়ম আছে, আইন আছে, সবই আছে। আইনের ফাঁক ফকর দেওয়া, অর্থাৎ আইনের তোয়াক্কাই করলো না। তো আইনের তোয়াক্কা যে না করে, যদি আমি আইনের ধারে না ধারি, তাহলে তো আমাকে আইন দিয়েই আমাকে কাবু করতে হবে। এটা এই ব্যাপারে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গায় তাদেরকে শাস্তি দেওয়া উচিত এবং আমার মনে হয় যাদের যে লঞ্চগুলো অবৈধভাবে যারা চালাচ্ছেন, লঞ্চ মালিক এবং যে লঞ্চ সহ, এদেরকে বাজেয়াপ্ত করা উচিত। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সরকার এটি ভালো উদ্যোগ নিয়েছেন, যে অবৈধ সম্পদ তো বাজেয়াপ্ত করা শুরু হয়েছে এবং এই ধারা যেন থাকে, অব্যাহত থাকে, যারাই হোক না কেন অবৈধভাবে লঞ্চগুলো চালাচ্ছে, এগুলো আমার মনে হয় যে সবগুলো, তাহলে ভবিষ্যতে কেউ কিন্তু এই পথে যাবে না যে আমি অবৈধভাবে চালাচ্ছি, আমার তো যে টাকা পয়সা খরচ করে একটা লঞ্চের দাম আছে, তো সেই টাকাগুলো আমার তো যাবে, সেই সাথে আমার শাস্তিও দিতে হবে এবং এগুলো বাজেয়াপ্ত করতে হবে। তাহলে যদি থামানো যায়, তাহলে তো হবে না। কিন্তু এই যে এই শাস্তি বা এরকম দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপের কোন দৃষ্টান্ত কি আমাদের এরকম মনে পড়ে যে আগের ঘটনাগুলোর পর? আগে না হলেও এখন তো আমরা দেখছি যে এই সরকার তো অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করছেন। তো অবৈধভাবে চালালে তার যে নিশ্চয়ই শাস্তি হবে, শাস্তি কেন হবে না? মালিক যারা আছেন, যারা অর্থাৎ লাইসেন্স না দেওয়ার কর্তৃপক্ষ যারা, তাদেরও তো নজরে থাকতে হবে যে তারা লাইসেন্স দেবেন, কিন্তু তাদের চোখ কান খোলা থাকলে এই অবৈধভাবে কিভাবে আসে, অর্থাৎ বিচারের আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় তাদেরকে আনতে হবে। হ্যাঁ, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে, এবং এবার যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাননীয় উপাচার্য যেটি বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতি রোধে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভ্রাম্যমাণ আদালতের কথাও বলা হয়েছে। আমার মনে হয় এটা তো করা উচিত এই কারণে যে এর আগে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, মেডিকেল ভর্তি পরীক্ষায় গত বছরই এ নিয়ে অনেক মিছিল মিটিং হয়েছে, ছাত্রছাত্রীরা বলেছেন, যদিও সরকারের মানে সরকার মেডিকেল চিকিৎসক, মেডিকেল কি বলবো, মানে অথরিটি, কলেজগুলোর পক্ষ থেকে তারা বলেছেন যে না, কোনো রকম অনিয়ম হয়নি। কিন্তু আমরা তো দেখেছি যে মিছিল মিটিং হয়েছে, মানে কিছু নিশ্চয়ই, এবং ভর্তি পরীক্ষায় যাতে অনিয়ম না হয় এ ব্যাপারে, এবং ভিসি যথার্থই বলেছেন যে করবেন, দরকার হয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা থাকবে। ভর্তি পরীক্ষায় আমাদের ছাত্র নিশ্চয়ই আসন সংখ্যার চেয়ে ছাত্রছাত্রী বেশি, আমাদের এটা যেমন আছে, এই মানে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা যোগ্য তারাই ভর্তি হোক, আমাদের প্রত্যাশা তো সেটাই থাকবে, যতই হোক। কিন্তু সেখানে যারা যোগ্য তারা যাবে না, অন্যরা অনিয়মের মধ্য দিয়ে অন্যরা জায়গা করে নেবে, এটি তো কারোই চাওয়া হতে পারে না, আমরা কেউই চাই না। আমরা চাই কঠোর হোক এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হবে তারাই ভর্তি হবে, যারা বাদ পড়বে তারা অন্য ব্যবস্থা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাইকে ভর্তি হতে হবে তো পারবেও না, সম্ভবও না, জায়গাও দেওয়া সম্ভব না, তারা অন্য জায়গায় ভর্তি হবে। কিন্তু যার ভর্তি হওয়ার কথা অনিয়মে বা কোনো রকম কি বলবো আপনি, মানে কৌশলের মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে এসে ভর্তি হলাম, আর যাদের যোগ্যতার ভিত্তিতে যারা ভর্তি হওয়ার কথা তারা পারলো না, তাহলে তো দুই দিক থেকেই ক্ষতি হয়। সেই ভালো ছাত্রছাত্রীগুলোই এখানে আসুক, বা তার চেয়ে একটু খারাপ যারা, তারা অন্যভাবে পড়াশোনা করবে, জালিয়াতির যেন আশ্রয় না হয়। অর্থাৎ পরিচ্ছন্ন এবং সুস্থ ধারা প্রতিষ্ঠিত সমাজের সকল ক্ষেত্রে, এটি আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে সমাজের জন্য আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
ভালো থাকবেন সবাই, চ্যানেলের সঙ্গে থাকবেন। গ্রামীণফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনে